প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ রশিদুল নবী, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, মহেশপুর, ঝিনাইদহ। আমরা আজ ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়াবো, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি বলতে বোঝাচ্ছে যে টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময়ের উপরে, অর্থের মূল্যের উপরে সময়ের কি প্রভাব, তার ব্যাখ্যা আমরা আজকে এখানে করব। প্রিয় শিক্ষার্থীরা, ধরো একজন মানুষের কাছে 100 টাকা আজ আছে, কালকে এই টাকাটা তো তার হাতে নাও থাকতে পারে। আবার একজন মানুষের হাতে আজকে 100 টাকা আছে, সে আগামী বছর বা অন্য যে কোনো সময়ে তার এই মূল্যটা, 100 টাকা মূল্যটা সমান থাকবে কিনা, এইটাই টাইম ভ্যালু অফ মানি আলোচনা করে। আর একটা কথা তোমাদেরকে বলি, বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট তোমাদেরকে আমরা যখন পড়াবো তখন তোমাদেরকে আমরা ধরে নিব তোমরা সবাই বিজনেস ম্যানেজমেন্টের ভিতরে মুখ দিচ্ছ। আমরা সবসময় তোমাদেরকে উদ্যোক্তা বা অন্তপক্ষে একটা ফার্মের ম্যানেজার হিসেবে কি দায়িত্ব কর্তব্য আছে সেই বিষয়ের উপরে বেশি অধিকতর আলোচনা করব। আমরা যখন বিজনেস ম্যানেজমেন্টের বিভিন্ন টার্মগুলো পড়াবো তখন ধরেই নিব তোমরা সবাই, তোমাদের মন মানসিকতা বিজনেসের দিকে থাকবে। নিজেরা যখন বিজনেসের মনটা নিয়ে জিনিসগুলো পড়বে তখন এই জিনিসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকের ক্লাসে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে কনসেপ্ট বা ধারণা অফ টাইম ভ্যালু অফ মানি। তারপর ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। তারপর ইম্পর্টেন্স টু ক্যালকুলেট টাইম ভ্যালু অফ মানি। শিকল করে। তারপর তোমরা জানতে পারবে ইম্পর্টেন্স টু ক্যালকুলেট ফিউচার ভ্যালু অফ মানি। এই অধ্যায়ে তোমরা আরো জানতে পারবে অ্যানুইটি ফ্যাক্টর। তারপর জানতে পারবে কম্পাউন্ডিং ফ্যাক্টর। এখানে আমরা যে কনসেপ্ট অফ টাইম ভ্যালু অফ মানি বলছি, টাইম ভ্যালু অফ মানির ধারণা, সেখানে আমরা বলছি বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালুটা ফিউচার ভ্যালু থেকে অনেক বেশি। হ্যাঁ, ফিউচার ভ্যালু থেকে অনেক বেশি হবে। কারণ হচ্ছে দেখো, একজন মানুষ যদি 100 টাকা তার কাছে থাকে এবং সে যদি এই টাকাটা একটা যে কোনো জায়গায় 10% ইন্টারেস্টে বিনিয়োগ করে, তাহলে 1 বছর পর কিন্তু সে পাচ্ছে 100 টাকায় 110 টাকা। অর্থাৎ এই 10% যদি সেভ ইনভেস্টমেন্ট হয়, তাহলে আজকের 100 টাকা আর 1 বছর পরের 110 টাকা কিন্তু সমান। তোমরা বুঝতে পারছো যে সময়ের কারণে 100 টাকার ভ্যালু আর 110 টাকার ভ্যালুটা সেম হয়ে গেল। অর্থাৎ আজকে যদি জিরো পিরিয়ডে তার কাছে 100 টাকা থাকে, তাহলে একটা এন্ড অফ 1 ইয়ার তার কাছে এই দাম হবে 110 টাকা। তার মানে বোঝাচ্ছে আগামী বছরের 110 টাকার মূল্য কিন্তু আজকে 100 টাকার বেশি নয়। অর্থাৎ আমাদের যে 10 টাকা মূল্য বাড়লো, এটা কিন্তু টাইম ফ্যাক্টরের জন্য বাড়লো। আবার এই আগামী বছরের 110 টাকা থেকে দাম যে আজকে 100 টাকা হলো, এটাও কিন্তু টাইম ফ্যাক্টরের কারণে হলো। এটাই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কনসেপ্ট। আর 2 নম্বর কনসেপ্টে 2 নম্বর আমরা বলতেছি যে আজকের টাকা ভবিষ্যতের মূল টাকার থেকে বেশি দামি।
সবসময় আজকে যে টাকাটা থাকবে সেই টাকাটার দাম ভবিষ্যতের সেম টাকার থেকে একটু বেশি হবে। আর হচ্ছে এই যে আমাদের টাইম ভ্যালুতে যে আজকের টাকা ভবিষ্যতের টাকা সমান হচ্ছে না, এর জন্য যে ফ্যাক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে ইন্টারেস্ট ফ্যাক্টর। ইন্টারেস্ট ফ্যাক্টরের কারণে আমাদের আজকের টাকা এবং ভবিষ্যতের টাকা ডিফারেন্স হচ্ছে। এবার আমরা পড়াবো টাইম ভ্যালু অফ মানি। আমরা যে সবাই টাইম ডিফারেন্স করি, অর্থাৎ নগদ টাকা এবং আজকে নিতে পারলে ভালো হয়, এই যে কনসেপ্টে আসি, এর জন্য আমাদের তিনটে ফ্যাক্টর কাজ করে। অর্থাৎ আমরা কেন আজকের যে টাকাটা আমার কাছে আছে এই টাকাটা আমরা বেশি মূল্য মনে করছি, তার জন্য তিনটে ফ্যাক্টর কাজ করে। আবার অনেকে এটাকে চারটে ফ্যাক্টর হিসেবে বলে, কিন্তু মূলত তিনটে ফ্যাক্টরের কারণে হয়। এক নম্বর হচ্ছে আনসার্টেনিটি বা অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা কি? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ভবিষ্যতে কি হবে হবে না এটা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। এই জন্য একটা মানুষ যখন নিজের কাছে যে টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু সে কখনোই হাতছাড়া করতে চায় না। ধরো বনে অনেক পাখি আছে, কিন্তু তার থেকে যদি নিজের কাছে একটা পাখি থাকে তাহলে মানুষ মনে করে যে এই পাখিটার দামই সবচেয়ে বেশি। বনের পাখি 10 টাকা 1000 থাকলেও তার দাম নাই। এই যে ভবিষ্যতের যে অনিশ্চয়তা আছে, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, এই জন্য মানুষ তার নিজের টাকাটা সবসময় নিজের কাছে রাখতে বেশি পছন্দ করে। আর 2 নম্বর হচ্ছে কনজাম্পশন ফ্যাক্টর বা ভোগ। প্রত্যেকটা মানুষই চায়, তার প্রিফারেন্স থাকে, সে সবসময় চায় যে আমার যা আজকে যা টাকা পয়সা আছে এই টাকাটা দিয়ে আমি কেনাকাটা করবো, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বাজার করবো, খাবো। হ্যাঁ, ভবিষ্যতের নিয়ে কী হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কনজাম্পশন ফ্যাক্টর আছে। যারা কনজাম্পশন ফ্যাক্টরটা যারা বেশি পছন্দ করে তারা কিন্তু সেভিংসে কম যায় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায়। আর এই কনজাম্পশন ফ্যাক্টরটা শুধু এখানে নয়। ধরো একটা মানুষের আজকালকে দেখো অধিকাংশ প্যারেন্ট ছেলেমেয়েরা কিন্তু সরকারি চাকরি থেকে প্রাইভেট চাকরিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারি চাকরি যতই সার্টেন হোক না কেন, যতই নিশ্চিত থাকুক না কেন, সরকারি চাকরিতে কিন্তু বেতন একটু কম আছে। কিন্তু প্রাইভেট চাকরিতে দেখা যাচ্ছে যে তার বেতনটা অনেক বেশি আছে। যেহেতু মানুষজন মনে করছে এখন যে টাকাটা পাচ্ছে সেটা তো বেশি, আমার কনজাম্পশন বেশি, আমার অনেক কিছু হয়ে যাবে, হ্যাঁ আমি অনেক ভালো থাকতে পারবো। এই জন্য কিন্তু কনজাম্পশন ফ্যাক্টরের কারণে অনেক প্যারেন্ট ছেলেরা আজকে মানে সরকারি চাকরি যদিও অনেক নিশ্চিত, তারপরেও কিন্তু সরকারি চাকরি না দিয়ে তারা বর্তমানে মানে অধিক ইনকামের চাকরি করতেছে। কারণ কবে সরকারি চাকরি করবে, রিটায়ারমেন্ট পাবে, একটা বড় লাঞ্চ অ্যামাউন্ট আসবে, তার যে প্রেজেন্ট ভ্যালু হবে সেটার সাথে বর্তমান কনজাম্পশন ফ্যাক্টর ম্যাচ করবে কিনা, এই জন্য কিন্তু মানে আমরা বর্তমানের ইনকামটাকে এবং বর্তমানের যে কাছের যে ইনভেস্টমেন্ট আছে, পুঁজিটা আছে, সেটাকে রিটেন করতে মানুষ বেশি পছন্দ করে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইনফ্লেশন ফ্যাক্টর। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন ফ্যাক্টরটা কি? প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, নিত্যপণ্য থেকে শুরু করে সব জিনিসের। তোমার কাছে বা তোমাদের কাছে আজকে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে আজকে যে জিনিসপত্রগুলো কিনতে পারবো সেটা তো আগামী বছর কিন্তু এই 100 টাকা দিয়ে এটা কিনতে হবে না। যেমন এই যে শার্টটা আমি পরে আছি, এই শার্টটা আজকে যদি আমি 100 টাকা কিনি, আগামী বছর কিন্তু 100 টাকা দিয়ে আমি কিনতে পারবো না, কারণ এর দাম বেড়ে যাবে। এই জন্য আমার হাতে যদি 100 টাকা আজকে থাকে তাহলে 100 টাকার সমান ধরো একটা শার্ট, কিন্তু 1 বছর পরে যে কিন্তু তোমার এই 100 টাকায় একটা শার্ট হবে না। তার মানে এখানে দাম বেড়ে যাবে, মানে ইনফ্লেশন হবে। সেজন্য যেহেতু একটা ইনফ্লেশন থাকে ইকোনমিতে বা মুদ্রাস্ফীতি থাকে, এই জন্য মানুষজন তার বর্তমান যে টাকাটা থাকে সেই টাকাটাকে অধিকতর গুরুত্বপূর্ণ মনে করে। আর একটা ফ্যাক্টর হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফ্যাক্টর। এটা সবার জন্য প্রয়োজন হয়, যারা তার বর্তমান
বা যে সমস্ত বিজনেস ফান্ডগুলো তার অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের সুযোগ আছে। যেমন ধরো বর্তমানে একটা ফান্ড সে 10% হচ্ছে প্রফিট করতেছে, কিন্তু তার যদি তার কাছে ধরো আরো 1000 টাকা এক্সট্রা আছে, সে যখন দেখবে যে এটা 10% ইনকাম হচ্ছে, সে যখন দেখবে যে অ্যানাদার 1000 টাকা ইনকাম মানে ইনভেস্টমেন্ট করলে অ্যানাদার কোন ফার্মে 15% ইনকাম হবে, তখন কিন্তু সে এইটাকে না করে এই 15% টাকে প্রিফার করবে। এইটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্যাক্টর। এটা ব্যক্তি লেভেলও হতে পারে। ব্যক্তি লেভেলের যে সমস্ত ইনভেস্টর আছে তারা বিভিন্ন ইনভেস্টমেন্ট অপরচুনিটির ভিতরে খোঁজ খবর নিয়ে যেটাতে বেশি রিটার্ন আছে সেটাতে বিনিয়োগ করবে, এটাই স্বাভাবিক। এবার আমরা পড়াবো ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। আলোচনা করব ইম্পর্টেন্স অফ টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ টাইম ভ্যালু অর্থের সময় মূল্যের গুরুত্বটা কি। এক নম্বর আসবে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হচ্ছে একজন মানুষ বা একজন ইনভেস্টর বা কোনো ফার্ম এখন যে পজিশনে আছে সেই পজিশনে তার যে পজিশনে একটা ইনভেস্টমেন্ট করলে সে আরেকটা ইনভেস্টমেন্টের থেকে যে বিরত থাকে, সেই বিরত থাকার যে প্রফিটটা থাকবে সেটা, যেমন একটু বুঝাই না বললে এটা বুঝবো না। যেমন একটা বিজনেসম্যানের সামনে দুটো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, একটা হচ্ছে প্রজেক্ট এ আর একটা প্রজেক্ট বি। ধরে নাও যে সে যে সব রকম অ্যানালাইসিস করে প্রজেক্ট বিতে ইনভেস্ট করলে এখানে তার 15% লাভ হবে, এবং প্রজেক্ট এতে সে যদি বিনিয়োগ করতে তার 10% লাভ হবে। এটাও সে যখন অ্যানালাইসিস ধরে নিল যে এটাতে 10% হবে, এটাতে 15% হবে। ধরো যে কোনো ক্রমে তার এটা হলো না বা এটা সমান হলো, তাহলে এই যে তার যে ইউজেবল ফান্ডটা ছিল সেই ফান্ডের যে অপরচুনিটি কস্ট, মানে এটা তো মিস করলোই, কিন্তু যদি না করতো তাহলে এই 10%টা সে পাইল। এই যে 10% পাইলো না, এই অপরচুনিটি থাকা সত্ত্বেও সে ধরতে পারলো না, এইটাই তার অপরচুনিটি কস্ট। সহজ হচ্ছে, যদি কোনো মিউচুয়ালি ইনক্লুসিভ কোনো প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে একটাতে ইনভেস্ট করলে আর একটা যেটাকে সে খর্ব করবো বা বাদ দেবে, সেই প্রজেক্টের যে রিটার্নটা সে এক্সপেক্ট করতেছিল সেই কস্টটাই অপরচুনিটি কস্ট। এখানে এটা যদি প্রজেক্ট না হয়, যদি সে রিস্কটি কোনো ব্যাংকে রাখতো, ইন্টারেস্টে রাখতো, অথবা যদি কোথাও এফডিআর করতো, সেখানে সে রিটার্নটা পাইতো। সেই রিটার্নটার যে ভ্যালুটা বা রেটটা, সেই রেটটা সে হারাইল। এইটাই একটা ইনভেস্টরের জন্য, ব্যক্তি লেভেলে হোক বা কোম্পানির জন্য, এইটাই তার অপরচুনিটি কস্ট হবে। আরেকটা হচ্ছে, যদি কোনো ফার্ম বা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি অথবা কোনো স্টেট, সে যদি কোনো লোন নিতে চায়, লোন ডিসিশন নিতে চায়, তাহলে সে বিভিন্ন রকম সোর্স থেকে নেবে। একজন এনজিও থেকে নিতে পারে, একজন ব্যাংক থেকে নিতে পারে, একজন ক্যাপিটাল থেকে, স্টক মার্কেট থেকে নিতে পারে, বা ফরেন থেকে লোন নিতে পারে। এই যে লোন নিতে হলে যে এই লোন নেওয়ার জন্য যে লোন কস্ট আছে, বা এখানে যে ইন্টারনাল রেট অফ রিটার্ন আছে, অথবা টোটাল লোন কস্টের সাথে তার টোটাল লোন কস্ট আছে, এই লোন কস্টের ক্যালকুলেশন করার জন্য টাইম ভ্যালু অফ মানি খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে, একজন ফাইন্যান্স ম্যানেজার তার কোম্পানির যে গ্রোথ রেটটা নির্ণয় করবে, সেই গ্রোথ রেটটা নির্ণয় করার জন্য টাইম ভ্যালু অফ মানি তাকে অনেক কাজ করে। টাইম ভ্যালু অফ মানি কনসেপ্টের বাইরে সে কখনোই গ্রোথ রেট নির্ণয় করতে পারবে না, কারণ তার ভবিষ্যতে যে ইনকাম ফ্লো হবে, ইনকাম ফ্লোটা সবসময় ইভেন বা সমান হবে তার কোনো মান নেই। ইনকাম ফ্লোটা তার এক বছর এক রকম হইতে পারে, একটা পিরিয়ডে, যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার,
এখানে ধরো 100 টাকা হইতে পারে, এখানে 300 টাকা হইতে পারে, এখানে 500 টাকা হইতে পারে। এটাকে যখন সে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবে তখন এটাকে ডিসকাউন্ট করে তাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ যে কোনো গ্রোথ রেট নির্ণয় করার জন্য অবশ্যই তাকে টাইম ভ্যালু অফ মানি ধারণা বা কনসেপ্ট থাকা লাগবে। এখন আমরা আজকে একটা ক্যালকুলেশনে যাব, আমরা কিভাবে টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেট করব। এখন ভবিষ্যতের মূল্যকে আমরা বর্তমান মূল্যে নিয়ে আসতে হলে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর শিখতে হবে। তার একটা হচ্ছে আমরা ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। আমরা আজকে প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করা যায় তাই দেখি। ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু। ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা বলতেছি আমরা অর্থের যে ভবিষ্যৎ মূল্য তাকে আমরা 1 প্লাস এইটাকে 1 প্লাস i টু দি পাওয়ার n দিয়ে ফ্যাক্টরিং করলে হয়ে যাবে। এখানে f তে ফিক্সড ভ্যালু আর i ইকুয়াল টু ইন্টারেস্ট রেট আর n ইকুয়াল টু আমরা নাম্বার অফ পিরিয়ড বলছি বা সময় বলছি, এটাকে হচ্ছে পিরিয়ড, অর্থাৎ কত সময় পর এটা ইয়ে পাবে, এটাকে আমরা সময় বলছি। আমরা বইয়ের একটা অঙ্ক দিয়ে আমরা এই জিনিসটা শেখাবো, তোমরা ভালো করে শোনো। মনে করো আজকে তুমি 1000 টাকা ব্যাংকে শতকরা 10 ভাগ সুদে জমা রেখেছো। 1 বছর পরে ব্যাংক তোমাকে দেবে 1100 টাকা, অর্থাৎ সুদের হার শতকরা 10 ভাগ হলে এখনকার 1000 টাকা আগামী বছরের 1100 টাকা সমান মূল্য বহন করে। এই 1000 টাকাকে বলা হয় বর্তমান মূল্য, বলা হয় ভবিষ্যৎ মূল্য। এবার একটা আমরা উদাহরণ দেবো। আজ থেকে 2 বছর পর আসিফের 1000 টাকা প্রয়োজন। যদি স্মল ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসেবের উপর বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে আসিফকে আজকে বর্তমান কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? বুঝছো বিষয়টা? আবার শোনো, আজ থেকে 2 বছর পর আসিফের 1000 টাকা প্রয়োজন। যদি স্মল ব্যাংক লিমিটেড সঞ্চয় হিসেবের উপর বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, তাহলে আসিফকে আজকে বা বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? হ্যাঁ, এখানে আস্তে আস্তে দেখো জিনিসটা। সূত্রটা দেখে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিক্সড ভ্যালু বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। i ইকুয়াল টু ইন্টারেস্ট রেট, n ইকুয়াল টু নাম্বার অফ পিরিয়ড। এখানে আসিফের ক্ষেত্রে আজ থেকে 2 বছর পর লাগতেছে কত টাকা? ফিক্সড ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এখন সে আসিফে লাগতেছে কত আজকে? এখানে ফিক্সড ভ্যালু সমান এখানে প্রেজেন্ট ভ্যালু সে দেখছে 2000 টাকা। এখানে সময় হচ্ছে কত? n ইকুয়াল টু 2 বছর আর i ইকুয়াল টু 10%। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এটা হচ্ছে 1000 টাকা ডিভাইড বাই 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 2 সমান 1000 ভাগ 1.21 সমান 826.45। অর্থাৎ আসিফ যদি আজকে 10% ইন্টারেস্ট রেটে 826.45 টাকা স্মল ব্যাংকে রাখে,
তাহলে অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স সে 1000 টাকা পাবে। তার আজ থেকে ফিউচার হলো, আজ থেকে 2 বছর পর কিন্তু তার 1000 টাকা পাবে। কিন্তু 1000 টাকা দেওয়ার দরকার নেই, রাখার দরকার নেই। 826.45 টাকা যদি সে রাখে তাহলে সে এই টাকাটা পেয়ে যাবে। তার মানে বলা যাচ্ছে এই প্রেজেন্ট 826.45 টাকা ফিউচার ভ্যালু হচ্ছে 1000 টাকা। এখানে যে কোনো একটা আমরা কেস নির্ণয় করলাম, কিন্তু যদি এটা সিরিজ অফ পেমেন্ট হয়, যেমন এক ব্যক্তি সে ফার্স্ট ইয়ারে 200 টাকা পাবে, সেকেন্ড ইয়ারে পাবে 300 টাকা, থার্ড ইয়ারে পাবে 400 টাকা, 4 3 7 900 টাকা পাবে। এই 900 টাকার বর্তমান মূল্য কত হবে সেখানে কিন্তু আমরা এক গণনা করতে হবে। সেখানে আমাদেরকে অবশ্যই ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু করতে হবে। হ্যাঁ, ফিউচার ভ্যালু 1 প্লাস আই ফিউচার ভ্যালু এট রেঞ্জ অফ। এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি হবে? ডিসকাউন্ট ফ্যাক্টরটা হচ্ছে তার অপরচুনিটি কস্টের উপর নির্ভর করে। এখানে দেখা যাচ্ছে যে তার টোটাল ডিসকাউন্ট ফ্যাক্টর যদি 10% হয় তো 10% প্লাস ফিউচার ভ্যালু এট 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি পাওয়ার 3। সেক্ষেত্রে ফিউচার ভ্যালু 1 প্লাস আই টু দি স্কয়ার। এভাবে ক্যালকুলেশন করে রেটটা বসাই দিয়ে এটা 1%। এভাবে রেটটা বসায় তাকে করতে হবে। এটা যদি তার সিরিজ অফ ফিউচার ক্যাশ ইনফ্লো যদি আনইভেন হয়। তো বন্ধুরা, আজকে তোমরা এটা প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাসে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু এবং কম্পাউন্ডিং ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলো আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।